আমি আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হোক, আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা চাই। আমরা এখনো শেখ হাসিনার যে গুরুত্ব, সেই গুরুত্ব অস্বীকার করতে পারছি না। এখানে লক্ষ্য করুন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল কর্মী এবং সমর্থক আছেন, যেভাবেই ধরেন না কেন, তাদের সংখ্যা 30%। তো এই 30% যারা আওয়ামী লীগের লোকজন, তাদের সঙ্গে যদি আরো 10% সাহায্যকারী শক্তি, অন্যান্য ছোট ছোট দল আছে, আট্রসির সমর্থক আছেন, মাঝভান্ডারির সমর্থক আছেন, অনেক হেফাজতের একটা অংশ শেখ হাসিনার সঙ্গে ছিলেন, তারা আছেন। তো সব মিলে আরো যদি 10% ধরেন, তাহলে টোটাল জনগোষ্ঠীর 40% লোক এখন বুঝে গিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো রক্ষা নেই। অর্থাৎ আওয়ামী লীগ যদি জীবনে কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে না আসে, শুধু আওয়ামী লীগ না, মানে শেখ হাসিনা যদি না আসে, তাহলে তাদের কারোরই পিঠের চামড়া থাকবে না। প্রতিদিন যেভাবে মব জাস্টিস হচ্ছে, যেভাবে আওয়ামী লীগের লোকজনের জায়গা জমি দখল হচ্ছে, যেভাবে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে, যেভাবে তারা জেল জুলুম হুলিয়ার মধ্যে পড়ে যাচ্ছেন, সেক্ষেত্রে এই যে শেখ হাসিনাকে নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, এটার ফলে তাদের মধ্যে এক ধরনের আশা তৈরি হচ্ছে। এবং এটা যদি মাসখানেক চলতে থাকে, তাহলে এই আশার জায়গাটাতে তারা অনেকটা শক্তিশালী হয়ে পড়বে এবং তারা রাজপথে মিছিল করার সাহস পাবে এবং সুযোগ পাবে। এরপরে যেহেতু তাদের টাকা আছে, এবং একটা জিনিস আমি আপনাকে বলি, টাকা এতটা শক্তিশালী যে আপনি যত রাষ্ট্র ক্ষমতার মালিক হন, যত জ্ঞানী হন, পণ্ডিত হন, কিন্তু আপনাকে যদি দারিদ্রতা স্পর্শ করে, সেক্ষেত্রে টাকার চেয়ে লোভনীয় এবং আকর্ষণীয় কোনো জিনিস নেই। এখন বাংলাদেশে টাকার সমস্যা, এবং বিবিসির যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ক্রমশ দেউলিয়াত্বের দিকে এগোচ্ছে। ফলে এখানে দুর্ভিক্ষ অস্বাভাবিক নয়। আন্তর্জাতিক অঙ্গনে যদি টাকার দুর্ভিক্ষ চলে, দেউলিয়াত্বের আশঙ্কা থাকে, তার সঙ্গে সঙ্গে যদি খাদ্য সংকট দেখা দেয়, তাহলে এই সরকারের পক্ষে কোনো অবস্থাতেই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আর যত বেশি অরাজকতা হবে, তত বেশি অভাবের কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, লুটপাট করে, এবং ওই জিনিসগুলো দমন করার জন্য সাধারণত নিষ্ঠুর প্রকৃতির শাসক, অর্থাৎ শেখ হাসিনার প্রতি শাসক, শেখ হাসিনার মতো শাসক খুব জরুরি। এবং বাংলাদেশে এই সামাজিক অস্থিরতা যত বাড়বে, রাজনৈতিক অস্থিরতা যত বাড়বে, অবিশ্বাস যত বাড়বে, বিশৃঙ্খলা যত বাড়বে, অভাব অভিযোগ যত বাড়বে, ততই শেখ হাসিনার কদর ধীরে ধীরে বাড়তে থাকবে। তো সেই দিক থেকে যেটা আছে, যে শেখ হাসিনাকে নিয়ে যে আমাদের আলোচনা, সেই আলোচনার যে পরিণতি, সেই পরিণতি কোনো অবস্থাতে কিন্তু আমাদের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না। এবং আপনারা লক্ষ্য করবেন যে শেখ হাসিনার যে কথাগুলো ভাইরাল হয়েছে, তার যে টেলিফোনের যে আলাপগুলো যেটা প্রকাশিত হয়েছে, সেখানে লক্ষ্য করবে যে তার মধ্যে কোনো রকম অনুশোচনা বোধ নেই। তিনি এখনো পর্যন্ত বিশ্বাস করেন যে তিনি যা কিছু করেছেন ভালো কাজ করেছেন। তিনি বিশ্বাস করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এখন যারা ক্ষমতায় আছেন, তারা কেউ ভালো করতে পারবেন না। এবং তিনি একথাও বিশ্বাস করেন যে বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে লোকজন ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেবে, এবং তিনি সেই সব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, প্রতিশোধ নেবেন, যেভাবে তিনি তার পিতার হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন। তো আপনি বোঝার চেষ্টা করেন যে এই যে তার মধ্যে যে এক ধরনের প্রতিহিংসা পরায়ণতা কাজ করছে, যেটাকে আপনি সাইকোপ্যাথি বলেন কিংবা প্রতিশোধ স্পৃহা বলেন, বা যা কিছুই বলেন না কেন, যদি দুর্ঘটনাবশত তিনি সত্যি এসে যান, আপনার আমার কয়জনের পিঠের চামড়া অক্ষত থাকবে? আমরা কোথায় পালাবো? আওয়ামী লীগ পালাতে পেরেছে, তাদের টাকা আছে, বিকল্প জায়গা আছে, ভারতের মতো বন্ধু রাষ্ট্র আছে। আপনি আমি তো ওই বঙ্গোপসাগরে গিয়ে যে ডুবে মরবো, সেই অবস্থাও হবে না, আমাদের ডুবে মরার মতো অবস্থা নেই। মায়ানমারে পালিয়ে যাবেন, রোহিঙ্গা হবেন, সেই অবস্থাও নেই। মায়ানমারে ওখানে যারা আছে গুলি করে আপনাকে মেরে ফেলবে। আপনি পাহাড়ে গিয়ে পালাবেন,
পাহাড়ের লোকজন আপনাকে আশ্রয় দেবে না, বাঙালি বলে পিটাবে, আপনি যাবেনটা কোথায়? এই জন্য আমাদের যার যার অবস্থান থেকে মন, মেধা এবং মস্তিষ্কের সর্বোচ্চ স্তর খাটিয়ে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়া, কোনটি করা উচিত, কোনটি করা উচিত না, কোনটি শোনা উচিত এবং কোনটি শোনা উচিত না। আমি আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হোক, আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা চাই। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেখ হাসিনা অনুপস্থিত। আমরা প্রতি মুহূর্তে তাকে নিয়ে মেতে উঠছি। সে কবে দেশে আসবে, কবে টুস করে ঢুকে পড়বে, কবে কার সঙ্গে টেলিফোনে কথা বলছে, আবার সেই টেলিফোনের সংলাপ নিয়ে দেশে এবং বিদেশে রীতিমতো পত্রপত্রিকায় ব্যানার হেডলাইন হচ্ছে, এবং তিনি যে সকল কথা বলছেন টেলিফোনে, সেই প্রতিটি শব্দ, তার ব্যাখ্যা, বিবৃতি, অনুঘটক, এসব নিয়ে আমরা রীতিমতো গবেষণা করছি। এর অর্থ আমরা এখনো শেখ হাসিনার যে গুরুত্ব, সেই গুরুত্ব অস্বীকার করতে পারছি না। তাকে নিয়ে আমাদের যে আতঙ্ক, সে আতঙ্ক আমাদের এখনো কাটেনি। এবার আমরা যে যাই বলছি না কেন, এটা আমাদের মুখের ভাষা, কিন্তু আমাদের একটা ভয় কাজ করছে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, ভারতকে নিয়ে, এবং এখনো পর্যন্ত গত 2 মাসে আমরা সেই ভয় কাটিয়ে উঠতে পারিনি। তো কাজেই শেখ হাসিনা পালিয়েছেন, যে সকল কথাবার্তা বলছি তারকে নিয়ে আমাদের যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে মূলত আমরা তাকে আবার ফিরে আসার জন্য তার রাস্তা আমরা উন্মুক্ত করে দিচ্ছি। এবং তাকে নিয়ে যে এই যে প্রতিদিনই আলোচনা হচ্ছে, তিনি কি দিল্লিতে কি করছেন, দিল্লিতে কি খাচ্ছেন, কার বাসায় যাচ্ছেন, এসব নিয়ে আমরা ব্যস্ত হচ্ছি। তিনি দিল্লির লোদি গার্ডেনে কিভাবে আলোচনা করছেন, কিভাবে আনন্দ ফুর্তি করছেন, কিভাবে চিয়ার্স আছেন, সেখানে তিনি কি ভাষণ দিলেন, তারপর তাকে নিয়ে আমেরিকা কি বললো, দিল্লি কি বললো, তারপর দিল্লি তাকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এসব আলোচনা কিন্তু আমরা করছি, এবং এ সকল আলোচনা করা মানেই এটি আমাদের ব্যর্থতা এবং শেখ হাসিনার সফলতা। আমরা যদি তাকে ভুলে থাকতে পারতাম, তাকে অ্যাভয়েড করতে পারতাম, এবং আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয় নিয়ে উল্লসিত হতে পারতাম এবং নিজেদের কর্মে আমরা নিজেরা ব্যস্ত থাকতে পারতাম, তাহলে আমি মনে করি যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সফলতা শতভাগ নিশ্চিত হওয়া যেত। কিন্তু আমরা সেটা না করে আমরা শেখ হাসিনাকে পথ করে দিচ্ছি, তাকে এই দেশে ফিরে আসার জন্য পথ করে দিচ্ছি। যে কর্ম, সেই কর্ম আরো বেশি করে উন্মত্ততা নিয়ে যেন করতে পারেন, অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। এই যে আমাদের একটা মানসিক বিভ্রান্তি, মানসিক বিকৃতি, এটি কোত্থেকে এলো, এবং এর থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে না পারি, তাহলে এখন যারা আছেন শাসন ক্ষমতায়, তারা কোনো অবস্থাতেই তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে ঠিক আগস্ট মাসের পুরোটা সময় সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, এমনকি যারা আওয়ামী লীগ করতেন, তাদের একটা বিরাট আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু 15ই আগস্টের পর থেকে সেই আশা আকাঙ্ক্ষা ক্রমশ ফিকে থেকে ফিকে তর হতে থাকে, এবং ধূসর থেকে ক্রমশ সেটি ধূসরতর হতে থাকে। তাকে নিয়ে আমাদের যে স্বপ্ন, যে কল্পনা, সব কল্পনা এবং স্বপ্ন ধীরে 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 মরে যেতে থাকে। এর কারণ হলো আমরা তার যে মুভমেন্ট, তার যে চলাফেরা, এই চলাফেরার মধ্যে রাষ্ট্র পরিচালনা করার যে নায়কোচিত মনোভাব। ঠিক সেই হিন্দি সিনেমাতে একটা সিনেমা রয়েছে নায়ক, অনিল কাপুরের সেই বিখ্যাত সিনেমা নায়ক, অথবা বাংলা সিনেমাতে ফাটা কেষ্ট। ঠিক এইরকম একটা ক্যারিশম্যাটিক দ্রুততা একজন রাষ্ট্রনায়কের বা সরকার প্রধানের চরিত্রে থাকা দরকার। সেটি সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আশা করেন, কিন্তু তিনি সেই জিনিসটি করতে পারেননি।
তিনি যেভাবে আমেরিকাতে গিয়ে বিল ক্লিন্টনের সঙ্গে প্রাণবন্ততা দেখাতে পারেন, যেভাবে জো বাইডেনের সঙ্গে ছবিতে পোজ দিতে পারেন, যেভাবে জাতিসংঘে গিয়ে ভাষণ দিতে পারেন, কিংবা ঢাকা এয়ারপোর্টে ছুটে গিয়ে যেভাবে আনোয়ার ইব্রাহিম সাহেব মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানাতে পারেন, তার সঙ্গে প্রাণবন্ত তিনি সময় কাটাতে পারেন, এবং তার চেহারার মধ্যে যেভাবে উজ্জ্বলতা ফুটে ওঠে, যে স্মার্টনেস আমরা দেখতে পাই, কেন একই ধরনের স্মার্টনেস আমরা মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করার সময় দেখি না? একই রকমের স্মার্টনেস আমরা কেন জামাতের আমিরের সঙ্গে বৈঠকে আমরা দেখতে পাই না? কিংবা তিনি যখন তার উপদেষ্টা মণ্ডলীদের সঙ্গে বৈঠকে বসেন, কেন তার মধ্যে প্রাণবন্ততা থাকে না? কেন তিনি হাসি খুশি থাকেন না? কেন তার কণ্ঠে লালিত্য থাকে না, দৃঢ়তা থাকে না? এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যাকে পুরো জাতিকে হতাশ করেছে। তিনি বঙ্গবন্ধু নিয়ে, ৩২ নম্বর নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কথা বলেছেন, শেখ হাসিনাকে আনা, বিচার করা, এগুলো নিয়ে যে কথাগুলো বলেছেন, কোনো কথাই রাজনৈতিক হয়নি, আশা জায়গা নিয়ে হয়নি, বরং যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে ভয় যাবে আমেরিকার সঙ্গে তার যে সাক্ষাৎকারটি, এটি একেবারে রীতিমতো ফ্লপ করেছে। তিনি সাংবাদিকদের সঙ্গে রেগে গিয়েছিলেন, কাউন্টার প্রশ্ন করেছেন, তার চোখ মুখ সব এলোমেলো হয়ে গিয়েছিল, এবং তার ক্রোধ এবং বিরক্তি তিনি কোনো অবস্থাতেই লুকিয়ে রাখতে পারেননি। যারা বিশ্বনায়ক হন রাজনীতির অঙ্গনে, তারা অনেক সময় এরকম বিরূপ পরিস্থিতিতে পড়েন। নেলসন ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকাতে এলেন, তখন আমেরিকার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সারা দুনিয়া যাদেরকে সন্ত্রাসী মনে করে, যেমন ধরুন কিউবা, যেমন ধরুন ইয়াসির আরাফাত, যেমন ধরুন ইসলামীর অন্য সংগঠনগুলো, লিবিয়ার গাদ্দাফি, এদের সঙ্গে কেন তার এত বন্ধুত্ব? এবং এটার তিনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটি বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থাকবে। চমৎকার, অসাধারণ একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমাদের একটা প্রধান সমস্যা, তারা সবসময় মনে করে যে তাদের বন্ধু আপনার বন্ধু হওয়া উচিত এবং তাদের শত্রু আপনার শত্রু হওয়া উচিত। কিন্তু দক্ষিণ আফ্রিকা বা আমরা এটা মনে করি না। আমরা মনে করি আমাদের সঙ্গে যারা বন্ধুর মতো আচরণ করেছে কেবল তারাই আমাদের বন্ধু, এবং যারা আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করেছে তারাই আমাদের শত্রু। আমাদের যখন খুব বিপদ ছিল তখন গাদ্দাফি আমাদেরকে সাহায্য করেছে, ফিদেল ক্যাস্ট্রো আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা কেন তার প্রতি অকৃতজ্ঞ হব? তো এরকম অসাধারণ তার যে বাগ্মিতা, প্রত্যুৎপন্ন মতিত্ব, পুরো যাকার যিনি নিউজ প্রেজেন্টার ছিলেন তাকে ভাবাচাকা খাইয়ে দিয়েছে। একইভাবে মোহাম্মদ আলী কেলে, তারও অসাধারণ কতগুলো টেলিভিশন সাক্ষাৎকার রয়েছে। তো সেই দিক থেকে এই যাবৎকালে উনি যে কয়টি সাক্ষাৎকার দিয়েছেন, সেটি এপির সঙ্গে দিয়েছেন, ভয় যাবে আমেরিকার সঙ্গে দিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে দিয়েছেন, প্রায় সব যে সাক্ষাৎকার অরাজনৈতিক, এবং তার কোনো বক্তব্য মানুষের কোনো আশা জাগায়নি, বরং উল্টো অনেক অনেক বিতর্ক তৈরি করেছে। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কেন মিডিয়ার সামনে কথা বলতে এসে বারবার ভুল করছেন, বারবার বিপথে যাচ্ছেন, বারবার লোকজনকে বিক্ষুব্ধ করছেন এবং একটার পর একটা সমস্যা তৈরি করে চলছেন? অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি হতাশ। অর্থাৎ তিনি যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যে দৃঢ়তা নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, সম্ভবত সেটা তিনি পারছেন না। এই কারণে তিনি হতাশ হয়ে পড়েছেন, অথবা তিনি এই কর্মের মধ্যে তার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, অথবা তিনি নিজেকে, তার যে বর্তমান অবস্থান, সে অবস্থানে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না। এবং এই অবস্থায় যখন মানুষ পড়ে, সে যত বড় জ্ঞানী হোক, গুণী হোক, সে হাল ছেড়ে দেয়।